রেসিডেন্স কার্ড পাওয়া খুবই ইজি। তো এরপর হচ্ছে 5 বছর পরে হচ্ছে পাসপোর্টের আবেদন করা যায়। তো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চ্যানেল টাউথ 25-এ। আশা করি সব ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা ভিডিওটি নিয়ে আসলাম। আজকে আমি পর্তুগাল নিয়ে কথা বলবো। আমি জানি আমি চেক রিপাবলিক নিয়ে অনেক ভিডিও করেছি, কিন্তু আজ আমি চেক রিপাবলিকতে অলরেডি আমি আমার প্লেলিস্ট আছে যারা চেক রিপাবলিক আসতে চান। তো আমি আস্তে আস্তে করে আমরা বিভিন্ন ইউরোপিয়ান দেশ নিয়ে আস্তে আস্তে করে আমি কথা বলবো। তো এটা আমরা পডকাস্ট হিসেবে আমরা এনেছি। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে পর্তুগাল নিয়ে কথা বলবো। পর্তুগালকে পড়াশোনা কিরকম, বা এখানে কেন আসা উচিত, বা কি বিষয় সকল কিছু। তো আমাদের সাথে আজকে গেস্ট আছেন তৌফিক, যিনি কিনা পর্তুগালে পড়াশোনা করছেন। তো তাকে বিষয়ে আমরা জানবো। তার আগে আমি হোস্ট হিসাবে আছেন আমাদের আক্তার ভাই। তো আমাদের দুজনের কাছে ছোট করে জানবো যে আপনি যদি ইন্ট্রোডাকশনটা দেন, তারপর আমরা মূল আলোচনায় যেতে পারবো। তো আমি শুরু করছি আক্তার ভাইকে, দিয়ে আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন দিলেন, এবং আমার মূল গেস্টের কাছে আমরা পরে যাচ্ছি। জি। থ্যাংক ইউ তো সো মাচ তৌসিফ। আমি আসলে আজকে আমি খুবই এক্সাইটেড। কারণ আজকে আমরা এমন একজন গেস্ট আমাদের সাথে আছেন। আমরা অনেক অনেক মিসকনসেপশন, অনেক ফিয়ারফুল অ্যাক্টিভিটি, যেটা আমাদের মনের ভিতরে অনেক ধরনের জল্পনা কল্পনা থাকে, সেগুলো আজকে আমি মনে করি অনেকটাই অবসান হবে। দ্যাটস ওয়াই আজকে গেস্ট হিসেবে তৌফিককে পেয়ে আমি খুবই খুবই এক্সাইটেড। এবং আমার ধারণা আমাদের ভিউয়ার্স যারা আছেন আজকে এই চ্যানেলে, যারা এই প্রোগ্রাম দেখতেছেন, তারা অনেক অনেক বেশি উপকৃত হবেন। স্পেসিফিকলি পর্তুগাল অ্যাজ এ ডেস্টিনেশন কি, কেন, কিভাবে এই পুরো জিনিসটা জানতে পারবেন। তো আমি আমার সম্পর্কে আর খুব বেশি কিছু বলবো না। আমি পর্তুগালে আছি, আমিও পড়াশোনা করছি নোভা এমএস ইনফরমেশন ম্যানেজমেন্ট স্কুল। দিস ইজ আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ নোভা, ইউনিভার্সিটি অফ লিসবন। এবং এখানে আমার পড়ার এক্সপিরিয়েন্স ভিন্ন। তৌফিক সাহেব যিনি এখানে আসছেন আমাদের এখানে পড়তে, তার জার্নি ইজ টোটালি ডিফারেন্ট, ইজ ভেরি ইউনিক। সো আমরা এই কারণে আমি আর বেশি সময় নষ্ট করব না। আমরা চাই আমাদের আজকে গেস্ট, যিনি আমাদের সম্মানিত আজকে অতিথি, তার কাছ থেকে অনেক কিছু জানতে। সো লেটস স্টার্ট। তো তৌফিক, আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা দেন, তাহলে আমাদের অডিয়েন্স জানতে সুবিধা হবে। জি। জি, প্রথমত থ্যাংক ইউ তৌসিফ আক্তার ভাই আমাকে ইনভাইট করার জন্য। আই রিয়েলি ফিল অনার্ড। তো সবাইকে বলি, তো আমার নাম হচ্ছে তৌফিক হোসেন। পুরান ঢাকায় বড় হওয়া। আমার হচ্ছে 2021 সালে গ্রাজুয়েশন কমপ্লিট হয় বিবিএ তে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। আর এরপর হচ্ছে আমি 1 বছর জব করি একটা কোম্পানিতে। এরপর হচ্ছে আমার 2023 সালে আসলে পর্তুগালে আসা, অক্টোবরে। তো প্রায় 1 বছর হয়েছে। তো এখন আমি হচ্ছে আম, আমি মাস্টার্স করছি পর্তুগালের নোভা এমএস ইউনিভার্সিটিতে। তো নোভা ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্টে। তো আমার ফার্স্ট ইয়ার শেষ, এখন হচ্ছে থিসিস চলছে। তো এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা হবে। আর মিনওয়াইল আমি হচ্ছে এখন পর্তুগালের একটা রিনোন্ড একটা কল সেন্টারে অপারেশন এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। তো এটাই ছোট করে যদি বলি খুবই ডেসক্রিপশন। ধন্যবাদ, খুবই ধন্যবাদ। তো আমরা যেহেতু আজকের যে পডকাস্টের যে মূল যে ব্যাপারটা, যেহেতু আমরা অলরেডি এক্সপার্টকে এনেছি, তো আমি বিশ্বাস করি যে আজকের এই পডকাস্টের মধ্যে আমরা এমন কিছু জানতে পারবেন আপনারা, যাতে করে পর্তুগালকে আসা নিয়ে, যেহেতু আমিও কিন্তু পড়াশোনা করছি আমাদের নোভা ইনফরমেশন ম্যানেজমেন্ট স্কুলে, কিন্তু আমাদের জার্নি এবং তৌফিক আমাদের যে গেস্ট আজকে, তার জার্নি একরকম না, কিন্তু তিনি বাংলাদেশ থেকে এসেছেন। তো আপনারা যারা বাংলাদেশ থেকে পর্তুগালে আসতে চান, তারা আমার মনে হয় আজকের এই পডকাস্টের যে ইনফরমেশন গুলো আপনাদের কাছ থেকে খুবই একটা ইউজফুল হবে। তো আমি সময় নষ্ট করবো না। তো আমি তৌফিককে প্রথম যে প্রশ্নটা করতে চাই যে কেন পর্তুগাল? মানে এত দেশ আছে পৃথিবীতে, আমাদের সবাই যেখানে জার্মানি আছে কিংবা ইউএসএ, কানাডা, ইংলিশ স্পিকিং আছে, পর্তুগালটা কেন? মানে কি মনে হয়েছে পর্তুগালকে চয়েস করার জন্য, যদি বলতেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি ছোট্ট করে যদি একটা গল্প দিয়ে শুরু করি। তো এই স্বপ্নটা আমার ছিল না, ছিল আমার বাবার। তো বাবা হচ্ছে আমাকে বলছে, প্রথমে বাবা হচ্ছে ইতালিতে ছিল, ইউরোপিয়ান অনেকগুলো দেশে ছিল। তো বাবা হচ্ছে বলছে যে তুমি ইউরোপে চলে যাও, পর্তুগাল উড বি এ গুড অপশন ফর ইউ। তো তখন হচ্ছে আমি আর কি ভাবছিলাম যে এত দেশ থাকতে সবাই হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা চুজ করে, তো পর্তুগাল কেন? তো তখনও আমি আসলে বুঝি নাই যে আসলে এটার মূল বাবার কারণটা কি ছিল, এটা আমাকে বলার। কিন্তু এখন যদি আমাকে কেউ বলে, তাহলে হচ্ছে আমি সবচেয়ে প্রথমেই যে কথাটা বলবো, সেটা হচ্ছে মাইগ্রেশন ফ্যাসিলিটিটা। তো ওই আম, এখানে কাগজপত্র খুব দ্রুত হয়, বেটার অ্যান্ড ফাস্টার দ্যান এনি আদার কান্ট্রিজ ইন দ্য ইউরোপ, অ্যান্ড অলসো ফ্রম আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় একটাই। তো অ্যাজ এ স্টুডেন্ট বলো,
বা হচ্ছে অ্যাজ এ লাইক এ প্রফেশনাল ক্যারিয়ারিস্টিক পার্সন বলো, তো সবারই হচ্ছে নিজের ক্যারিয়ারটা আগে হচ্ছে সিকিউর করা উচিত, ঠিক না? আমি হচ্ছে সবচেয়ে আগে আমার বেসটা ক্রিয়েট করার পর এরপর হচ্ছে অন্য কিছু ভাববো আমি। তো এখন এটাই হচ্ছে মেইন কারণ। আর এছাড়া যদি আরো অনেক কারণ আমি বলতে যাই, তাহলে হচ্ছে যেরকম আমি বলতে পারি যে এই টাইমে এখন হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, যেটা পর্তুগালে কিন্তু খুব ইউজুয়াল না। কিন্তু যখন নাকি ইউরোপিয়ানের অন্যগুলো কান্ট্রিতে 0 ডিগ্রি -ডিগ্রিতে চলতেছে, তো আমি কিন্তু আমাদের এই পডকাস্টটা শেষ হওয়ার পরে কিন্তু বাইরে আমি সানি ওয়েদারে ঘুরতে যাব, যেহেতু আজকে রবিবার। তো ওয়েদার হচ্ছে অনেক ভাইটাল একটা ইস্যু আমার কাছে আর অনেকের কাছেই। আমার তো মনে হয় এই জায়গাতে আমি একটু ছোট্ট করে ইন্টারাপ্ট করি। এই জায়গাতে আসলে আমাদের প্রশ্ন আছে, একটা সেশন আছে যেখানে আসলে পর্তুগালের ওয়েদার এবং পর্তুগালের লাইফ স্টাইল নিয়ে আমার মনে হয় সেইখানে আপনার কাছ থেকে আরো অনেক ডিটেইল সানি ওয়েদার এবং এই গল্পটা শুনবো, বিকজ আই নো যে এখানে আরো মজার মজার গল্প আছে। অনেক ওকে, অনেক অনেক সো আমার মনে হয় যে তাওসিফ ইউ ক্যান গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, দেয়ার আর আমি লট মোর তাতে, থিংস। যেহেতু আমাদের অডিয়েন্সরা জিজ্ঞেস করবে যে পড়াশোনা কিভাবে আসতে চায় বা কিছু, যেটার মূল উদ্দেশ্য, তো আসলে অ্যাপ্লিকেশন করার জন্য যে কি কি ডকুমেন্ট লাগে, মানে একদম বেসিক কি ডকুমেন্ট লাগে যে যাদের কিনা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে ইউনিভার্সিটিতে, সেই ব্যাপারে যদি আপনি যদি একটু ধারণা দিতেন। আচ্ছা, তো আমার হচ্ছে সব জিনিস তো মনে থাকবো না, তো আমি হচ্ছে লিখে রাখছিলাম ইসের মধ্যে, তো ওইখান থেকেই বলি। তো বেসিক ডকুমেন্টস এর মধ্যে হচ্ছে যদি ব্যাচেলার্স এর জন্য অ্যাপ্লাই করতে লাগে তাহলে হচ্ছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট, আর হচ্ছে যদি মাস্টার্স এর জন্য তাহলে ব্যাচেলার্স এর সার্টিফিকেটও লাগবে। এরপর হচ্ছে এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যায় অবশ্যই, কিন্তু এরপর আমি হচ্ছে ইমফাসাইজ করে বলবো যে যদি সম্ভব হয় অবশ্যই তো আইএলটিএস করা। আইএলটিএস এও হচ্ছে আমি বলবো যে যত বেশি স্কোর তত ভালো। কারণ হচ্ছে ওই একটা আম, দেশের এম্বাসি হচ্ছে তোমাকে দেশে থাকতে দিতেছে, ঢুকতেছে, আর ওরাও মোটামুটি জানে যে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কেউ যদি আসে তাহলে ওর আসলে থাকাটাও কিন্তু মেন উদ্দেশ্য, একটা পড়া শেষ করে বা কাজ শেষ করে যেটাই হোক। তো এখন ওইটার জন্য হচ্ছে আইএলটিএসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। যদি না থাকে তাহলে এমওআই দিয়ে করা সম্ভব। এরপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট শো করতে লাগে। এরপর হচ্ছে সোর্সেসটা ওইভাবে শো না করলেও মোটামুটি যত মানে মেইন কথা হচ্ছে আমি যদি বলি সিম্পলি, আমার হচ্ছে কনভিন্স করতে লাগবে আমার ইন্টারভিউয়ারকে, এম্বাসিকে, যে আমি একটা স্টুডেন্ট হিসেবে আসতেছি বা হচ্ছে আমি পড়ালেখা করব। এখন তুমি পরে করো কি না করো সেটা পরের বিষয়, কিন্তু এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন থিংস যে যেটা তোমার করতে লাগবে। ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে অবশ্যই। এরপর হচ্ছে তোমার টিউশন ফি যে পে করতে লাগবে, তো প্রথম বছরেরটা হচ্ছে পে করতে লেগে আসা, তো ওইটার প্রুফ। এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের আছে, এসওপি করতে লাগবে। আর হচ্ছে মোটামুটি ফ্লাইট রিজার্ভেশনের একটা দেখাতে লাগে, আর অবশ্যই অ্যাকোমোডেশন। আর হচ্ছে নর্মাল কিছু জিনিস যেটা নাকি অ্যাকসেপ্টেন্স লেটার, যেটা খুব আগেই হচ্ছে ওয়ান অফ দ্য মেইন থিংস। আর এটাই মোটামুটি এটাই। আর এছাড়া হচ্ছে বেসিক কিছু যেরকম পাসপোর্ট ভ্যালিড থাকতে লাগবে। তুমি যতদিন পর্যন্ত আসবা এর চেয়ে 3 মাসের এক্সেসিভ যাতে ভ্যালিডেশনটা থাকে সেটাই করতে লাগবে। আর পাসপোর্ট সাইজ ছবি, এগুলো তো খুব বেসিক, সবাই জানে কম বেশি। মানে আমরা যেটা বুঝলাম যে খুবই নর্মাল রিকোয়ারমেন্ট, যেটা কিনা অন্যান্য হ্যাঁ, ইউরোপিয়ান খুবই নর্মাল রিকোয়ারমেন্ট। এটা পর্তুগালও সেম। তবে আমরা অবশ্যই এনকারেজ করবো যারা পর্তুগালে আসবেন অবশ্যই পড়াশোনা কন্টিনিউ করবেন। আপনারা হচ্ছে পড়াশোনা শেষ করার পর আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো, যারা পরবর্তী সময় যারা আসতে চায় তাদের জন্য বেটার একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। তো আমি তৌফিককে আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি যে কখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত একটা মানুষ, যখন হচ্ছে সেপ্টেম্বরে, আমি যতটুকু জানি যে সেপ্টেম্বরে শুরু হয় মেইন অ্যাপ্লিকেশনটা, তো এই জন্য মনে হয় আগে 1 বছর আগে থেকে প্রস্তুত নেওয়া উচিত। তবে কবে থেকে তার ডকুমেন্টেশনটা গুছাবে বা কবে থেকে তার প্রিপারেশন নেওয়া উচিত যদি একটু বলতেন। আচ্ছা, তো এখানে যদি বলি আমি, আহ ইউরোপে ম্যাক্সিমাম জায়গায় দুইটা ইনটেক হয়। একটা হচ্ছে সেপ্টেম্বরে, আর আরেকটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চের দিকে একটা ছোট্ট একটা থাকে। কিন্তু আমি সবাইকেই বলবো যে পর্তুগালের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেপ্টেম্বরের ইনটেকটাকেই প্রায়োরিটি দিতে। কারণ হচ্ছে ফেব্রুয়ারি মার্চে যে ইনটেকটা হয় সেটা হচ্ছে খুবই কয়েকটা হাতে গোনা স্টুডেন্টদের জন্য হয়। আর হচ্ছে ওইখানে চান্স পাওয়াটাও একটু টাফ। আর ওইটা শুধুমাত্র হয় যে সেপ্টেম্বরে যে কিছু ড্রপ আউট হয় বা হচ্ছে কিছু কারণে না আসতে পারে, শুধুমাত্র তাদেরকে ইনক্লুড করার জন্য। কিন্তু এছাড়া হচ্ছে সেপ্টেম্বরের ইনটেককে যদি টার্গেট করা হয় তাহলে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তোমার ম্যাক্সিমাম জায়গায় আম, শুরু হয় তোমার এইগুলা।
তো আমি বলবো যে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আইএলস বা যত ধরনের ডকুমেন্টস আছে সবগুলো হচ্ছে আমার সবকিছু রেডি থাকা লাগবে ডিসেম্বরের মধ্যে, যাতে আমি জানুয়ারি থেকে অ্যাপ্লাই করাটা শুরু করতে পারি। কারণ অ্যাপ্লিকেশনের প্রসেসটাও লেন্দি। আমি হচ্ছে শুধু একটা ইউনিভার্সিটিতে না, হয়তো বা একাধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, ওইখানে ইন্টারভিউ হবে আমার। তো আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে সব কাগজপত্র রেডি রেখে জানুয়ারি থেকে আমার অ্যাপ্লাই করা শুরু করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেরকম আমাদের ইউনিভার্সিটিতেও নোভা এমএসেও তো কয়েকটা উইন্ডো আছে, যেরকম ফার্স্ট সেশনে নেয়, কিছু সেকেন্ড সেশনে নেয়। তো আল্লাহ না করুক, বাই চান্স যদি ফার্স্ট সেশনে না হয়, তাহলে ওর কাছে কিন্তু অপশনটা থাকবে। ও যদি জানুয়ারি থেকে শুরু করে তাহলে হচ্ছে অপশনটা থাকবে মার্চ এপ্রিলের দিকে আরেকবার অ্যাপ্লাই করার। আমরা যেটা বুঝতে পারলাম যে এখনই পারফেক্ট টাইম আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য, একদম, যেটা হচ্ছে একদম। জুন মাস চলছে, এবং পর্তুগালে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আপনার জানুয়ারি মাস থেকে। তো যত হুম, দ্রুত হুম। সম্ভব আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারেন, কারণ এটা লম্বা একটা প্রসিডিউর, যেটা আমি জানতে পারলাম। তো এরপরে আমার যেটা কোশ্চেন, যেটা সবাই পরবর্তী কোশ্চেনটা করেন, ভাই পার্ট টাইম জবের অপরচুনিটি কিরকম, তা পর্তুগাল আছে কয় ঘন্টা আপনার কাজ করার অনুমতি আছে, বা এটা আদৌ কেমন করে মনিটর করা হয়, কিংবা কেমন অপরচুনিটি আছে পার্ট টাইম, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, যেহেতু আপনি কাজ করছেন। জি। হুম, হুম। আচ্ছা, তো এখানে আমি বলি আচ্ছা, এই আহ, প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি জাস্ট একটু ছোট্ট ইন্টারাপ্ট করতে চাই। এটা হচ্ছে, যেহেতু আজকে আমাদের পডকাস্ট মাত্র 40 মিনিট, মানে সর্বসাকুল্যে, সো অনেক প্রশ্নই হয়তো হইতে পারে যে আমাদের ভিউয়ার্স যারা আছেন তাদের মনের মধ্যে প্রশ্ন থাকে, হয়তো আমরা সেই প্রশ্নটা করতে পারি নাই। ভিউয়ার্স, আপনারা এই প্রশ্নগুলো আমাদের কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করব এরকম ইম্পর্টেন্ট, যদি আপনাদের আগ্রহ থাকে, আমরা ওই প্রশ্নগুলো নিয়ে আবার পরবর্তীতে ফলো আপ পডকাস্ট করার জন্য। সো ফিল ফ্রি, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে প্রশ্নগুলো করবেন। আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলি করতে, যেটা যতটা সম্ভব আমরা কভার আপ করতে পারি অল্প সময়ের ভিতরে। থ্যাংক ইউ তৌসিফ। পার্ট টাইম জব নিয়ে তুমি বলতেন, জি। তো হ্যাঁ, তো একদম যদি অনেস্টলি আমি বলি, তো এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন যদি থাকেও পার্ট টাইম জবের ক্ষেত্রে, যে এত ঘন্টার বেশি করা যাবে না স্টুডেন্ট হিসেবে কিন্তু এটা ওইভাবে মনিটর করা হয় না। কারণ হচ্ছে আমি নিজেই হচ্ছে উদাহরণ যে আমি হচ্ছে একসাথে জবও করতেছি, প্লাস হচ্ছে স্টাডিও আমার চালাচ্ছি। তো এইটা ওইভাবে করে আসলে মনিটর করা হয় না এখানে। কিন্তু তাও আমি যদি ভুল না করে থাকি, আমার এখনো পুরো এক্স্যাক্টলি খেয়াল নাই, মনে হয় প্রায় 40 আওয়ার্স এর মতন করা যাইতে পারে উইকলি। তো আমার মনে হয় না যে এটা ওইভাবে মনিটর করা হয়। আর এর চেয়েও তুমি যদি ফুল টাইমেও যদি করো তাও হচ্ছে 40 আওয়ার্স দিয়ে হয়। আর কিরকম অপরচুনিটি আছে? আচ্ছা, তো অপরচুনিটিজ এর ক্ষেত্রে হচ্ছে পর্তুগাল তো একটা খুবই টুরিস্টিক একটা ডেস্টিনেশন। তো এইখানের আমাদের হচ্ছে আমরা যদি দেখি এখানে, তো অনেক হিউজ একটা বাংলাদেশি কমিউনিটি আছে। তো আমাদের এখানেই তো অনেক বেশি লোক লাগে বাংলাদেশিদের মাধ্যমেই। কিন্তু এছাড়াও তোমার ধরো যে এখানে সুভিনিয়র সবগুলোতে জবের অপশন আছে। এরপর হচ্ছে ইন জেনারেলি বলি আমি, সব জায়গা থেকে শুরু করি। তো এখানে আমাদের অনেক মিনি মার্কেটও আছে, ওইখানেও হচ্ছে লোকের অনেক দরকার হয়। রেস্টুরেন্ট বিজনেসটা এখানে খুবই ভালো, সেটা দেশি রেস্টুরেন্ট হোক কিংবা বিদেশি হোক এগুলা। এরপর হচ্ছে আমি যদি ইসের কথা বলি, একটু কর্পোরেটের দিকে যদি আসি, তো ধরো যে তোমার কর্পোরেটে কল সেন্টার হচ্ছে অনেক প্রচুর বাংলাদেশিরা হচ্ছে কল সেন্টার গুলোতে কাজ করে আমার মতো। তারপর হচ্ছে তারপর স্টাডি রিলেটেড যে জব আছে সেখানে এখানে একটু বলবো আমি যে অবশ্যই এখানে অনেক আছে, আমাদের অ্যাডভান্টেজ গুলো আছে বা বেনিফিটস গুলো আছে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এখানে পর্তুগালে তেমন একটা নাই, কিন্তু জব রেসপেক্টের ক্ষেত্রে তো ল্যাঙ্গুয়েজটা জানাটা জরুরি আমি মনে করি। তো ওইটা করলে ওই স্টাডি রিলেটেড জবেও কোনো সমস্যা হয় না। আর এছাড়া হচ্ছে কল সেন্টার রিলেটেড জব আছে অনেক কল সেন্টার আছে এখানে, যেহেতু আহ, পর্তুগাল মোটামুটি ইউরোপিয়ান কান্ট্রিজ এর মধ্যে একটা নিম্ন আয়ের দেশ। তো এখানে হচ্ছে অনেক কল সেন্টার গুলাই হচ্ছে ফ্রিল্যান্সিং করে বেটার দেশগুলোতে, যেরকম প্যারিস, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউকে। তো এগুলাতে যাতে আহ, ওরা আর কি আমাদেরকে আরো টাকা দিয়ে, মানে ওরা আরো বেশি নিতে পারে আর কি। আর ওই দেশগুলাও ইসগুলোর থ্রুতে আমি করে। আক্তার ভাইকে একটু অ্যাড করতে চাই। আক্তার ভাই, আমি যতটুকু শুনেছি যে পর্তুগালে ব্যবসা মনে হয় করা যায়, বা যারা করতে চায় বা কিছু, বা এই ব্যাপারে কি আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা বা জানা আছে কিনা? আমি ওই ব্যাপারে আসলে একটু অ্যাড করতে চাচ্ছিলাম, মানে তৌফিক যেটা বলেছে সেটার সাথে আর একটু করলে আর একটু ক্ল্যারিটি হয়। কারণ আমি নিজে যখন জবের মার্কেটের ব্যাপারে আমি নিজে যখন সার্চ করি, কারণ আমি যেটা বলেছি ভিভাসদেরকে, যে আপনি যে জার্নিটা সামনে প্ল্যান করছেন ওই জার্নিটা আমরা তিনজনেই পার হয়ে এসেছি
ফলে আমাদের বিভিন্ন পার্সপেক্টিভ এবং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা সম্ভব। তো আমি যখন জবের ক্ষেত্রে দেখি, সো এখানে কোনো ব্যারিয়ার ছিল না, মানে ইটস আ ফুল টাইম জব। মানে একটা স্টুডেন্ট 40 ঘন্টা উইকলি কাজ করতে পারে, মানে আপনি দেখেন 5 days a week, 8 hours a day, দ্যাটস আ ফুল টাইম জবের আওয়ার ক্রাইটেরিয়া হুইচ ইজ দেয়ার। আলটিমেটলি অন্যান্য দেশে যেটা হয়, মেনশন করা হয় এই কারণে বিকজ ফুল টাইম জবের আওয়ার ওই সব জায়গাতে অ্যালোকেট করা হয় না। ফর এক্সাম্পল 20 hours, তার মানে আপনি ফুল টাইম জব করতে পারবেন না, আপনাকে হাফ পার্ট টাইম জব করতে হবে। বাট পর্তুগালে একজন স্টুডেন্টের জন্য দে আর ফ্রি, মানে আর কি চূড়ান্ত ভাবে ফ্রি। আমাদের ইউনিভার্সিটিতে আমার কলিগ আছে যে একই সাথে একটা জবও করছে, তার নিজের একটা বিজনেসও আছে, আবার সেই সাথে সে আমাদের সাথে পড়াশোনা করতেছে, তিনোটাই আছে। আমার জানা মতে এই ফ্যাসিলিটি এবং এত সহজে আমি আর অন্য কোথাও দেখি নেই, বিকজ আমার নিজের এখানে বিজনেস লাইসেন্স করা আছে এবং আমি 4টা ডিফারেন্ট বিজনেস করতে পারি। আমার আলাদা করে কোনো অফিস ভাড়া নিতে হয় নাই, যেহেতু আমি পার্সোনাল অ্যাক্টিভিটির আন্ডারে বিজনেসটা করছি। একই সাথে আমার নিজের যে জব, যে কন্ট্রাক্ট, সে কন্ট্রাক্টও আছে, যেহেতু নানা ধরনের ফেসিলিটিস আছে পাওয়ার জন্য জব কন্টিনিউ করতে হয়, কন্ট্রাক্ট কন্টিনিউ করতে হয়। সো আমার জব কন্ট্রাক্টও আছে, ওকে, এবং সেই সাথে আমি পড়াশোনাও করতেছি। সো এই তো এরকম ভাবে ফেসিলিটি আমার জানা মতে আমি অন্য কোনো দেশে, যতটুকু আমার ক্ষুদ্র নলেজে আছে, আমি পাইনি যে এতটা সহজে হওয়া সম্ভব। সো ইটস অল দেন আপনি আস্তে আস্তে এটাকে আরো বড় করতে পারেন। আপনি অ্যাক্টিভিটির পরে কোম্পানি ওপেন করতে পারেন, নিজে শপ ভাড়া নিয়ে রেস্টুরেন্ট ওপেন করতে পারেন বা শপ ওপেন করতে পারেন। এনিথিং ইউ ক্যান ডু, দেয়ার আর ক্রাইটেরিয়াস এন্ড প্রসিডিউরস দ্যাট ইউ হ্যাভ টু ফলো। আর তো আমি যদি জাস্ট আক্তার ভাইয়ের সাথে এখানে একটা লাইন অ্যাড করি, আমারও হচ্ছে জব কিন্তু একদম ফিউচারে করার ইচ্ছা নাই। তো পর্তুগাল হচ্ছে বিজনেস ডেস্টিনেশনের জন্য খুবই ভালো একটা দেশ, খুবই ভালো একটা দেশ। আর হচ্ছে ইয়েস, খুব কম ইয়েস, ইয়েস। পুঁজিতে ইউরোপে তুমি একটা বিজনেস স্টার্ট করতে পারতেছো, ঠিক আছে? এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আর কি, অনেক বড় একটা অ্যাডভান্টেজ। তো যারা নাকি আসবে, তো সবাই আর কি জবের পাশাপাশি বিজনেসটাও মাথায় রাখতে পারে, বা এখন না হইলেও হয়তো বা 2 বছর 3 বছর পর সবারই তো একটা থাকে যে আমার নিজের কিছু থাকবে। তো পর্তুগালে এই জিনিসটা খুবই ইজি, আর হচ্ছে খুব কম পুঁজিতে ইউরোপিয়ান কান্ট্রিজ এর তুলনায় কম পুঁজিতে জিনিসগুলো কিন্তু ইনিশিয়েট করা যায়। এবং আমি বুঝতে পারলাম যেটা এখানে ব্যবসা করা বা চাকরি করা সবকিছুতে সুযোগ অনেক বেশি। তো এখানে পাশাপাশি অনেকে শুনেছি যে পর্তুগালে নাকি ফ্যামিলি আনার একটা ব্যাপার আছে, যে এই ব্যাপারে যদি তৌফিক আপনার যদি কোনো আইডিয়া থাকে আর কি, যে ফ্যামিলি কি আনা হ্যাঁ, যায় তো কিভাবে? এই এটার হচ্ছে আমি আমি হচ্ছে ব্রিফলি বলবো, যেহেতু আমাদের লিমিটেড টাইম। তো পর্তুগালে হচ্ছে ফ্যামিলি রিউনিফিকেশন, একটা ভিসা আছে ফ্যামিলি ইউনিফিকেশন। সো যেটার আন্ডারে আপনি হচ্ছে যদি কোনো ডিপেন্ডেন্ট প্যারেন্টস থাকে, কিংবা হচ্ছে আন্ডার এজ চাইল্ড থাকে, মানে আন্ডার এজ বলতে 18 বছরের নিচে, তো তাদেরকে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। কিছু সার্টেন রুলস এন্ড রেগুলেশন আছে যেগুলো নাকি গুগলে গেলে পাওয়া যাবে, কিন্তু এটা কিন্তু খুবই আর একটা স্পাউসকে পপুলার কি আনা একটা। যাবে? স্পাউস? জি, জি আক্তার ভাই, জি, আনা যাবে, আনা যাবে। ইয়েস, স্পাউস করতে হবে। ইয়েস, দ্যাটস জি, মোর ইম্পর্টেন্ট স্পাউস, ফর আওয়ার ভিউয়ার্স। জি ভাইয়া, জি ইয়েস। স্পাউস হচ্ছে আনা যাবে। আর হচ্ছে আর এগুলাতে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আছে, অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আছে এগুলোর জন্য। আর এর চেয়েও আমি হচ্ছে বলবো যে এইখানে অনেক বাংলাদেশি পরিবার থাকে, অনেক বাংলাদেশি পরিবার থাকে। তো তারা কিন্তু সবাই একসাথে আসে নাই। তো ওই একজন আসার পরেই হয়তোবা কেউ স্টুডেন্ট ভিসাতে আসছে বা ওয়ার্ক পারমিটে আসছে, এরপর হচ্ছে আস্তে আস্তে করে নিয়ে আসছে। তো এটা খুবই ইজিয়েস্ট একটা জিনিস। আর হচ্ছে এইটাও আমার একটা অন্যতম কারণ ছিল এখানে আসা, কারণ আমি অন্য কানাডা বা অস্ট্রেলিয়া আমার স্টাডি ডেস্টিনেশন হইতেই পারতো, কিন্তু আমি আসলে আমার ফ্যামিলির সাথে থাকতে চাই। তো এটার জন্য টুকটাক কাজও আগাচ্ছি। তো ইনশাল্লাহ খুব সামনেই নিয়ে আসতে পারবো আর কি। আমরা যেটা বুঝলাম যে আপনার পর্তুগালে যারা পড়াশোনা করতে আসতে চাচ্ছেন, আপনার ফিউচার আপনার ফ্যামিলিকে আনতে পারবেন, আপনার বাবা মা কিংবা আপনার স্পাউসকে আনতে পারবেন। তবে এখানে আপনারা স্পাউসের সাথে একসাথে ফ্লাই করতে পারবেন, আগে একজন আসবেন, তার কিছু সময় পরে আপনারা অ্যাপ্লিকেশন করে তার স্পাউস বা সবাইকে আনতে পারবেন, যেটা আমরা জানতে পারলাম। আমি তাহলে পরবর্তী যে কোশ্চেনে আসি সেটা হচ্ছে, অনেকে আছে ভাই আমি অমুক দেশে আছি, আমি ক্রেডিট ট্রান্সফার করতে পারবো কিনা, এই যে যে ব্যাপারটা, এই ব্যাপারে কোনো ধারণা আছে কিনা? এবং অনেকে আছে যে সুইডেন আছে বা ডেনমার্কে আছে, তারা পর্তুগালে আসতে চায়, তাদের প্রসেস কেমন হইতে পারে এটার ব্যাপারে যদি তৌফিক আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে।
হ্যাঁ, এখান থেকে আমি অত বেশি বলতে পারবো না, কিন্তু অনেক ফ্রেন্ডই আছে আমার যারা নাকি এরকমই করেছে। আমাদের নোভা আইএমএসএ তো আমাদের যে ব্যাচটা, মানে 2023-24-এর 24-25-এর যে ব্যাচটা, তো এই ব্যাচের মধ্যেই কিন্তু অনেকেই আছে যারা নাকি অন্যান্য দেশ থেকে আসছে, নরওয়ে থেকে আসছে, সুইজারল্যান্ড থেকে আসছে, অনেক দেশ থেকে আসছে। তো আমি শুধু এটাই বলবো যে ক্রেডিট ট্রান্সফারটা ইজি যদি ইউরোপিয়ান কান্ট্রিজ এর থেকে হয়। আর হচ্ছে এইটা পুরোটাই হচ্ছে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। তো ইউনিভার্সিটি অ্যাপ্রুভস, তো ব্যাপারটা কিন্তু তখন আর কোনো কমপ্লিকেটেড থাকে না। এরপর হচ্ছে ব্যাপারটা এম্বাসির উপর ডিপেন্ড করে। আর রাইট, ইউনিভার্সিটি রাইট। পর্তুগালে সব সময় চায় যে মানে আমাদের যদি একজন বেশিও আসুক, সেটাই তো আমাদের অ্যাডভান্টেজ। তো ওরা কখনোই এগুলা নিয়ে অত বেশি কমপ্লেক্সিটিতে পড়ে না। তো কেউ যদি ক্রেডিট ট্রান্সফার করতে চায় ইউরোপিয়ান দেশ থেকে, এটা খুবই ইজি। এবং এছাড়াও যদি যারা কিনা বিভিন্ন দেশে অবস্থান করছে, তাদের প্রথম থেকে যদি পড়াশোনা শুরু করতে চায়, তারাও তো মনে হয়, আমার যেটা মনে হয়, তারা ওখান থেকে বসে অ্যাপ্লিকেশন করে অফার লেটার নিয়ে ওখানকার এম্বাসি ফেস করে আসতে পারে এজ এ স্টুডেন্ট হিসেবে, রাইট? হ্যাঁ, এটা এটা ঠিক কথা বলেছো। আর এটার সাথে যদি আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি, তো অনেকেই বা আমাদের সাথেও যারা আছে, তো অনেকেই কিন্তু অনেক কান্ট্রিতে থাকে, মানে ছিল, কিন্তু ঘুরে ফিরে পর্তুগালে আসছে তোমার কাগজের জন্য। তো আমি এটা সবাইকেই বলবো যে কেউ যদি এরকম, এক একটা কান্ট্রিজের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব দেশেরই থাকে, কিন্তু আমি এটাই বলবো যে কারোর যদি ওই স্টে করারই প্ল্যানটা থাকে, তাহলে হচ্ছে একটু সেকেন্ড থট দিয়ে পর্তুগালে চলে আসতে পারেন। কারণ হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই হচ্ছে কাগজের জন্য, বা মোস্ট অফ দ্য পিপল কাগজের জন্য কিন্তু পর্তুগালেই চুজ করে, কারণ হচ্ছে ইজি প্রসেস জিনিসটা। সবচেয়ে তো এক্সাম্পল, এটা যদি আমি একটু এখানে প্রশ্নটাকে আরেকটু ইলাবোরেট করবো, হোয়াট ডু ইউ মিন বাই কাগজ? এই ব্যাপারটা আমি আপনার সাথে আসবো, তার আগে ছোট্ট একটা তো শিওর, শিওর, শিওর। আহ, আমি কিন্তু এই তৌফিক যে বললো যে যেই ঘুরে ফিরে পর্তুগাল, কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় এক্সাম্পল। আমি চেক রিপাবলিক নিয়ে ভিডিও করতাম একটা সময়, এবং আমি চেক রিপাবলিক থেকে একটা সেমিস্টার করে এখানে পর্তুগালে এখন মাস্টার্স করছি। আমি তো একসাথে মাস্টার্স করছি সবাই। ইয়েস, তাওসিফ, সেটা বলা উচিত। হোয়াই ইউ আর ফ্রম দ্য চেক রিপাবলিক টু পর্তুগাল? তো এইটাই দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আই ওয়ান্টেড টু আস্ক বললাম ইউ। যে আমি যখন চেক রিপাবলিকে আমি একটা সেমিস্টার শেষ করার পরে চিন্তা করলাম যে ওখানে থাকা, আমি যে পড়াশোনা যেহেতু করবো, ওয়াই নট পর্তুগাল, যেখানে এত সুযোগ সুবিধা দিচ্ছে। এখানে আসার পর যে আমি তো সাহেবকে জিজ্ঞেস করবো যে পাসপোর্টের ব্যাপারটা, এখানে যে সহজে কাগজপত্র হয়, এইখানে যেহেতু পড়াশোনাই করবো, তাহলে পর্তুগালে পড়াশোনা করলে আমার এখানে ডিগ্রিটাও হচ্ছে, আমরা এখানকার থাকতেও পারছি। তো এই যে মোটিভেশনটা আমার সময় লেগেছে 1 বছর, মানে ওখানে চেক রিপাবলিকে যাওয়ার পর। আর আপনাদেরকে আমাদের এই পডকাস্টের উদ্দেশ্যই হচ্ছে আপনারা এখন থেকে যেন ব্যাপারটা বুঝতে পারেন যে সুযোগগুলো আছে কোন কোন জায়গায় আছে, আপনাদের প্ল্যানগুলো কেমন হওয়া উচিত। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের আজকে মূল যে উদ্দেশ্য, যাতে আপনাদের এক্সাক্ট ইনফরমেশনটা আপনাকে দেওয়া। তো আমি তৌফিকের শর্তে চলে যাবো যে আসলে কাগজপত্র বলতে কি বুঝাচ্ছে, আর পিআর এবং পাসপোর্টের যে ব্যাপারটা, এই কত দ্রুত পাওয়া যায় এবং এটা কতটা শক্তিশালী পাসপোর্ট, এবং পেলে কি হয়, এই ব্যাপারটা যদি একটু মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বলতেন। আচ্ছা, তো আমি যদি ভুল না করে থাকি, তাহলে হচ্ছে পর্তুগালের পাসপোর্ট হচ্ছে 6 বা 7 নম্বর স্ট্রংগেস্ট পাসপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো তো এখন কাগজপত্র বলতে যেটা আমি বুঝাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে রেসিডেন্স কার্ড আর হচ্ছে পাসপোর্ট অবভিয়াসলি। তো স্টুডেন্ট ভিসাতে যদি চলে আসা যায় পর্তুগালে, তাহলে হচ্ছে পাসপোর্টের মধ্যেই আমার হচ্ছে আইমার ডেট দেওয়া থাকে যে কবে আমি হচ্ছে ফেস করব। এরপর আসার পর টুকটাক কিছু কাগজপত্র রেডি করতে লাগবে আমার, যেরকম ফাইন্যান্সের কিছু কাগজপত্র, সোশ্যালের কিছু কাগজপত্র। এরপর কাগজপত্রগুলো রেডি করার পরে আমি হচ্ছে যে সাথে সাথে আমার হচ্ছে রেসিডেন্স কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করে ফেলবো। আর সাথে সাথেই আমার হচ্ছে 2 বছরের জন্য একটা রেসিডেন্স কার্ড ইস্যু করে দিবে আমাকে। আমি যদি পাসপোর্টের কথা পরেই গেলাম, তো রেসিডেন্স কার্ডেরই যে পাওয়ারটা, পুরো সেনজেনের সবগুলো কান্ট্রি ফ্রি, মানে অ্যাক্সেস ফ্রি। আমি যে কোনো জায়গায় যেতে পারতেছি, ঘুরতে পারতেছি, করতে পারতেছি। আমি মেইন কথা হচ্ছে আমি একটা রিসাইডার, ইউরোপিয়ান একটা কান্ট্রি এর রিসাইডার আমি। তো একটা ইউরোপিয়ান সিটিজেন বা পর্তুগাল সিটিজেন যতটুক বেনিফিট পাচ্ছে সরকারের থেকে, আমি কিন্তু ইকুয়ালি সবগুলোর জন্য ইকুয়ালি বেনিফিট পাচ্ছি। আর হচ্ছে 5 বছর যাওয়ার পরে আমার হচ্ছে মানে 2টা কিংবা 3টা, কিছু কিছু ক্ষেত্রে মানুষ কাউকে 3 বছরের জন্য রেসিডেন্স পারমিট দেয় দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পরে, কাউকে 2টার জন্য। তো ওই 5-6 বছর পর যখন নাকি ওই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে সবাই, আর যখন লাল পাসপোর্টটা হাতে আসে,
তখন এই জিনিসটা আসলে আমি তো এখনো জানি না, কিন্তু যারা বলছে আর কি, তো দিস ইজ জাস্ট এ ট্রেমেন্ডাস এক্সপিরিয়েন্স। একটু যদি অবশ্যই। অ্যাড করি যে মানুষ যারা মানে এই ব্যাপারটা, আইমা হচ্ছে এখানকার পর্তুগালের যে ইমিগ্রেশন সংস্থা যারা নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে আইমা, যারা আপনারা জানেন না হয়তো বা। আর এখানকার যে সুবিধাটা, যে পাস টেম্পোরারি রেসিডেন্স পারমিটে, যেটা আপনি 5 বছর যাওয়ার পরে সরাসরি কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, যেখানে মাঝখানে কোনো অন্যান্য দেশের সাথে পর্তুগালের পার্থক্যটা এই জায়গাতেই, আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি একটা ওয়েটিং পিরিয়ডটা আমার থাকছে না, আপনি সরাসরি টেম্পোরারি রেসিডেন্স পারমিট থেকে পাসপোর্টে আপনারা ট্রান্সফার করতে পারবেন, যেটা কিনা আপনার অনেকগুলো সময় আপনাদের বেঁচে যাবে। আর এছাড়া আমরা যতটুকু জানি যে এখানকার যারা কারো যদি বেবি হয়, তাদের হচ্ছে বাই বর্ন সিটিজেনশিপ একটা ব্যাপার আছে, যেখানে কি অনেক সুযোগ সুবিধা মনে আছে। তো আমি কিন্তু পর্তুগাল আসলে সুবিধা নিয়ে শেষ করতে পারবো না, পডকাস্টটা খুব বড় হয়ে যাবে। তো আমি এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমি আক্তার ভাইয়ের কাছে বলি, আপনার কাছে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনি এটা করে, তাহলে আমরা এটা শেষ করতে পারি। আমার কাছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, আজকে আসলে ভিভাসদের মনের ভিতরে এই প্রশ্ন থাকে, যেহেতু আমারও মনে পড়ে যখন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে আসলে কোন দেশে যাওয়া যেতে পারে। আমাদের সামনে যখন পরিবার থেকে একটা ডিসিশন হয় বা মনে নিজের থেকে একটা ডিসিশন হয় যে আমি বিদেশে পড়াশোনা করতে যেতে চাই, অবভিয়াসলি বাংলাদেশের পার্সপেক্টিভ আমি বলবো আমাদের একটা চিন্তা থাকে যে পড়াশোনা করতে যাওয়ার জন্য আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে কিন্তু অনেক বড় একটা চাপ। এরকম মানুষ খুবই কম যাদের ব্যাংকে কোটি কোটি টাকা রাখা আছে এবং তারা যায়। অধিকাংশ মানুষের মধ্যবিত্ত পরিবার থেকে, হয়তো দেখা যায় নিজের আত্মীয় স্বজন, ভাই, কাজিন, সবার কাছ থেকে টাকা সংগ্রহ করে ফান্ড রেডি করে তাকে আসতে হয়। সুতরাং সে শুধু পড়াশোনার শেষেই তার যাত্রা শেষ হয় না, তাকে সেই লোন থাকে কিছু, সেগুলোকে ক্লিয়ার করতে হয় এবং পড়াশোনার পাশাপাশি তার লিভিং কস্ট অ্যারেঞ্জ করতে হয়। একটা অনেক স্ট্রাগল জার্নি। কিন্তু এই স্ট্রাগলের পরে যখন আবার ইমিগ্রেশনের জন্য নতুন একটা দেশ খুঁজতে হয়, তখন এই জার্নিটা আর সহ্য করা খুব মুশকিল হয়। যে আমি পড়াশোনা শেষ করলাম, আমার এখন ভিসা শেষ, আমাকে এখন দেশ থেকে বার করে দিচ্ছে, আমাকে নতুন একটা দেশে যেতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে তৌফিক সাহেবের কাছে, আজকে আমাদের গেস্ট, উনি অনারেবল গেস্ট, ওনাকে এটাই বলা যে এই জার্নিটা কিভাবে পর্তুগালকে যদি আমি চুজ করি, মানে অস্ট্রেলিয়ার চুজ না করে, কানাডা চুজ না করে, ইউএসএ চুজ না করে আমি যদি পর্তুগালকে চুজ করি, তাহলে আমার জার্নিটা একবারই কিভাবে শেষ হতে পারে, বা এইটার ব্যাপারে আমাদের মধ্যে যেটা অবিশ্বাস আছে, মিসকনসেপশন আছে, আসলে এটা সত্যি কিনা, এইটার ব্যাপারে আমি চাই যে দা ওয়ে ইউ ডিড ইট। তো এখন আমি বলি যে আপনি যেরকম আমার কথা যদি বলি, আমার হচ্ছে 26 বছর বয়স। তো 25 বছর আমি একটা দেশে ছিলাম, ওইটার সাথে আমি হ্যাবিচুয়েটেড। হঠাৎ করে যে কালচারাল যে চেঞ্জটা, যে ট্রানজিশনটা এখানে আসার পরে, তো আপনি নতুন একটা দেশে যাওয়ার পরে আপনার ওইটার রুলস এন্ড রেগুলেশন অ্যাডপ্ট করা, মানুষের পার্সপেক্টিভ অ্যাডপ্ট করা, তাদের বিহেভিয়ার অ্যাডপ্ট করা, এটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে? আর ইউরোপিয়ান ইউরোপিয়ানদের মধ্যেই একটা দেশের মানুষদের সাথে যে আরেকটা দেশের মানুষদের চিন্তাধারার পার্থক্য, কথা বলার ধরন পার্থক্য, তো এটা খুবই অনেক বেশি ডিস্টিংগুইশড। তো আপনি যখন একটা বছর বা 2-3 বছর একটা দেশে থাকতেছেন, তো এটার পরে আবার শিফট করে নতুন একটা দেশে যাওয়া, আপনার কমফোর্ট জোন থেকে বের হওয়া, এটা খুবই টাফ একটা জিনিস। আর হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, মানে বা জানেন অবশ্যই, যে ওই যে আপনি যখন 3-4 বছর একটা দেশে থাকার পরে অন্য একটা দেশে যাবেন, তো তখন আপনার নতুন করে অনেক কিছুর সাথে অ্যাডপ্ট করতে লাগবে। অনেক ক্ষেত্রে কিছু কিছু নতুন, এটার অনেক চ্যালেঞ্জেস আছে আসলে অনেক চ্যালেঞ্জেস আছে। আমি যদি এটা বলা শুরু করি, এটা শেষ হবে না। কিন্তু এটাই বলবো যে যখন আপনার কাছে একটা ইজি ওয়ে আছে, ঠিক আছে, তাহলে কেন আপনি কমপ্লিকেটেড ইসে যাবেন? অন্য দেশে টিউশন ফিস বেশি, থাকা খাওয়ার খরচ বেশি, আপনি ওইখানে যাচ্ছেন, টাকা খরচ করতেছেন, হয়তোবা একটা জব করতেছেন, কিন্তু আপনি এরপর ঘুরে ফিরে যদি পর্তুগালে আপনার আসতে হয়, তাহলে কেন পর্তুগাল আগে নয়? এটা হচ্ছে মেইন কথা। যে কারণ আপনি এখানে 5 বছরে আপনার সবকিছু হয়ে যাচ্ছে, আপনি 6 বছরের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে কেন আপনি এই সময়টা অন্য একটা দেশে থাকবেন বা স্ট্রাগল করবেন, যে জায়গায় নাকি আপনি এখানে এসে শুরু করতে পারেন? এটা খুবই টাফ একটা জিনিস, অন্য দেশ থেকে ট্রানজিশন নেওয়াটা খুবই টাফ। তো এটা আমার আমি মনে হয় তৌফিকের এই যে প্রশ্নটা যে আপনি কেন এইটা নেবেন, আমার মনে হয় এইটার জন্য আমরা তাওসিফের সাথে একটা আলাদা পডকাস্ট করতে পারি একটা জায়গাতে, বিকজ এই জার্নিতে তাওসিফের আছে। যে তৌফিক যেরকম সরাসরি বাংলাদেশ থেকে এই জিনিসটা বুঝে অন্য কোনো জায়গাতে না গিয়ে সরাসরি পর্তুগাল এসছেন, তৌসিফের লাইফে সেটা ঘটনাটা ঘটে নাই, এবং এখন বলবো আনফর্চুনেটলি। কিন্তু যখন তৌসিফও সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তৌসিফও জানতেন যে ইয়েস, ইটস এ গ্রেট থিং যে আমি চেক রিপাবলিকে গিয়ে পৌঁছালাম, বাট লেটার হি রিয়েলাইজড হোয়াট হি রিয়েলাইজড। আমার মনে হয় এটা নিয়ে আমাদের একটা আলাদা পডকাস্ট হওয়া উচিত, যেখানে হয়তো
তৌফিক আর আমি মিলে প্রশ্ন করবো তৌসিফকে যে ইউ টেল আস দ্য স্টোরি, দ্য এক্সপিরিয়েন্স হোয়াট ইউ হ্যাভ গন থ্রু এন্ড ওয়াই ডিড ইউ চেঞ্জ ইউর ডিসিশন এন্ড কেম হিয়ার। এটা আমার মনে হয় আমাদের ভিউয়ার্সদেরকে অনেক মিসকনসেপশন ক্লিয়ার করতে হেল্প করবে, এবং ওই পডকাস্টের শিরোনাম হবে সিদ্ধান্ত কিভাবে নেবেন, এন্ড তাওসিফ উইল টেল আস হাউ টু টেক দ্য ডিসিশন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আমাদের আজকে যে মূল পডকাস্ট, আমরা আজকে যে তৌফিক সাহেবকে রেখে যে পডকাস্ট আমরা করছি, যে পর্তুগালকে নিয়ে আমরা অনেক ইনফরমেশন জানতে পারলাম। তো আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে আর বাড়াবো না, কারণ আমি জানি অনেক ইনফরমেশন এখানে রয়েছে এবং মানুষ অডিয়েন্সের কাছে আরো ইনফরমেশন, তাদের প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নগুলো আমরা নিয়ে আমরা ফলো আপ একটা পডকাস্ট করব, যেখানে কিনা বা আমরা সেখানে আমাদের আইটা গিয়ে থাকতে পারে বা যাই হোক, সেটা মূল কথা না। তো আমি যদি এখন শেষ কথা যদি বলতে চাই যে তৌফিক, আপনি যদি শেষে কিছু অ্যাড করতে চান, যারা নতুন আসবে, যারা আসতে চাচ্ছে, বা তাদের জন্য কোনো গাইড বা কোনো টিপস বা ট্রিক্স বা কিছু যদি আসে, যে কিভাবে করে ভিসাটা তারা ইনশিওর করতে পারে বা পর্তুগালে আসতে পারে, যদি এখনই পারফেক্ট সময়। জি। তো আমি হচ্ছে জাস্ট খালি 1 মিনিট আগে একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে পরিবেশ বা ওইখানের যে, আমি আমার দেশকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু এরপরও কিন্তু অনেক দিক আছে যেগুলোর কারণে ওইখানে থেকে আসা হয় নাই, কিংবা হচ্ছে আমি চুজ করছি একটা ডিফারেন্ট একটা কান্ট্রিতে মুভ করার। তো শুধু এটাই বলবো যে নাকি ইউরোপে আসে নাই বা হচ্ছে আহ এরকম একটা লাইফস্টাইল লিড করে নাই, ও আসলে জানেই না যে মানে দেশের বাইরে কিরকম একটা জগৎ হইতে পারে। যেরকম আমি কিন্তু প্রথমে অ্যাগ্রি করি নাই, কারণ যেহেতু আমার ফুল ফ্যামিলি দেশে, তো এটা খুব টাফ একটা ডিসিশন ছিল আমার। কিন্তু এখানে আসার পর মনে হয়েছে যে না, আসলে যে ডিসিশনটাই নেওয়া হয়েছে অবশ্যই আমার ফিউচারকে করে আমি কনসিডার করেই নিছি। তো এখানের যে লাইফস্টাইল, এখানের যে ওয়েদার, তো এগুলো আসলে অনেক বেশি ডিফারেন্ট বাংলাদেশ থেকে। আর এটা হচ্ছে সবাইকে একটা প্রশ্নই করবো যে আপনি দেশের বাইরে না এসে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোন জায়গায়, কোনটা আপনার জন্য বেটার, বা কোন জায়গায় থাকলে হয়তো বা ভালো হইতো। যেরকম এখানে আপনার খুব ভালো একটা লাইফস্টাইল পাচ্ছেন। গতকালকে একজনের সাথে কথা হচ্ছিল, তো এখন উনি হচ্ছে উনার চাকরিটা নাই, আনএমপ্লয়েড, কিন্তু উনি বেকার ভাতা পাচ্ছে প্রায় 500 ইউরো করে। ঠিক আছে? তো এটা চিন্তা করেন আপনারা যে বাংলাদেশে এটা একদম নাই, এটা অসম্ভব একদম। তাও হচ্ছে উনি মাত্র, তাও অ্যাজ এ রেসিডেন্ট, নট ইভেন অ্যাজ এ পাসপোর্ট হোল্ডার, উনি এই জিনিসটা পাচ্ছে। তো আসলে এই মানে বাইরে না আসে এটা কখনোই জাজ করা সম্ভব না। আর হচ্ছে আমি যদি বলি যে ভিসার ইসেরিটা, তো সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে প্রসেসটা শুরু করা। ঠিক আছে? কারণ আমরা সবাই ভয় পাই যে আবার এটা করব, এটা কি আসলে সম্ভব নাকি, বা আমার কি হয়ে উঠবে নাকি। আমার কথা হচ্ছে চেষ্টা করি লিস্ট, মানে আমার নিজেকে তো বলতে পারবো যে না, আমি চেষ্টা করছিলাম। লিস্ট আমি যদি চেষ্টা না করি তাহলে তো এটা হবে না এই জিনিসটা। আর পর্তুগালের এম্বাসি যেহেতু এখন আহ মানে ইলিগাল এন্ট্রিজ গুলো অফ আছে পর্তুগালে, বা হচ্ছে ওই সিস্টেমটা আর নাই। তো এখন কিন্তু পর্তুগালের এম্বাসি অবশ্যই স্টুডেন্টদের দিক দিয়ে, ওয়ার্ক পারমিট ভিসাতে যারা আসে ওদের দিক দিয়ে শিথিল হবে, কারণ হচ্ছে ওদেরও মানুষ দরকার। তো পর্তুগালের মানুষরাও কিন্তু ঠিক যেই কারণে আমরা বাংলাদেশ থেকে পর্তুগালে আসি, ওরাও হচ্ছে পর্তুগাল থেকে অন্য একটা দেশে মুভ করে। তো ওদেরও হচ্ছে ভালো হিউম্যান পাওয়ার দরকার, আহ আহ খুব মানে হিউম্যান রিসোর্স দরকার, একটা অ্যাসেট দরকার। তো ওইটার জন্য আমি বলবো যে ওরা বসে আছে ভিসা দেওয়ার জন্য। এখন ভিসা রেশিওটা গত বছরও কম ছিল, কিন্তু এখন বাড়বে, এটা খুবই অবভিয়াস যে বাড়বে। তো এখন তোমার যদি ভ্যালিড কাগজপত্র থাকে, যা আছে চেষ্টা করো আইএলসটা দেওয়ার। কেউ যদি নাও দিতে চায় তাও আমি বলবো যে চেষ্টা করো আইএলসটা দেওয়ার। তোমার কাছে একবার বাইরের দেশে আসার পরে তুমি কখনোই রিগ্রেট করবা না, কখনোই রিগ্রেট করবা না। এই যে আমরা যে মাঝে মধ্যে ভিডিওগুলো দেখি যে ভাই প্রবাসী জীবন খুব কষ্ট, কাউকে জিজ্ঞেস করে দেখো তো যে ঠিক আছে প্রবাসী জীবন কষ্ট, আমি আপনাকে 10 লাখ টাকা দিতেছি, আপনি দেশে আইসা পড়েন। কেউ আসবে না, কেউ আসবে না। কারণ হচ্ছে বাইরের জীবন বাইরের জীবনে। ঠিক আছে? তো এটা আসলে আহ মানে আমি বলবো যে ট্রাই করতে সবাইকে। অবশ্যই অনেকটাই ভাগ্যর উপরে থাকে অনেক কিছু, কিন্তু ওই ভাগ্যটা তো আমি বুঝতে পারতেছি না ট্রাই না করলে, যে এটা কি আল্লাহ ভাগ্যে রাখছেন নাকি রাখেন নাই।
তা তো অবশ্যই। আর পর্তুগিজটাও যথেষ্ট হেল্পফুল আমার মনে হয়, পর্তুগিজ যথেষ্ট পরিমাণে ওয়েলকামিং আমাদের ব্যাপারটা নিয়ে, এই ইমিগ্রেশনের ব্যাপারটা নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ তৌফিক। আর আক্তার ভাই যদি 1 মিনিটে কিছু বলতে চান, কারণ আমাদের আমি সময়। 30 সেকেন্ডে খালি এটুকু বলবো যে আসলে এই আলোচনাটুকু করে, মানে এটা আমাদের প্রথম পডকাস্ট এই পর্তুগালের উপরে, আমার কাছে মনে হয়েছে দেয়ার আর লট অফ থিংস দ্যাট উই ক্যান ডিসকাস উইথ, অল্প অল্প করে। আমার মনে হয় রিকোয়েস্ট করবো যে হোস্ট, যে আপনি ফিউচারে আমাদের এরকম আরো ছোট ছোট বিভিন্ন টপিক নিয়ে পডকাস্ট অ্যারেঞ্জ করবেন, তাতে আমাদের ভিউয়ার্স এবং অডিয়েন্সরা তাদের প্রশ্নের উত্তর পায় এবং তারা বেনিফিট হতে পারে। উই রিয়েলি ওয়ান্ট টু হেল্প আওয়ার ভিউয়ার্স, দে নিড হেল্প। থ্যাংক ইউ সো মাচ আক্তার ভাই, থ্যাংক ইউ সো মাচ তৌফিক। আমাদের সময় ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। সো মাচ। এবং আমরা ফিউচারেও চাই। অবশ্যই, তো আমরা ফিউচারে আরো এই পর্তুগাল নিয়ে এবং অন্যান্য ইউরোপিয়ান নিয়ে আমরা যে পডকাস্ট আনবো যে আমার চ্যানেলের মধ্যে, যাতে করে আপনাদের মধ্যে সাহায্য হয়। এবং এখনই কিন্তু পারফেক্ট টাইম আপনার অ্যাপ্লিকেশন করার জন্য, এটা বারবার করে বলছি, কারণ 25শে সেপ্টেম্বরের জন্য কিন্তু পর্তুগালে কিন্তু জানুয়ারি মাস থেকে খোলে অ্যাপ্লিকেশন। এবং যাদের ডকুমেন্ট রেডি আছে আপনারা তাদের অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং যে কোনো ধরনের প্রশ্ন যাতে থাকে কমেন্ট সেকশন জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাকে রিচ করার চেষ্টা করবো, আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা সঠিক ইনফরমেশনটা পায়। তো আর বাড়াচ্ছি না, থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।